নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মাঝরাতে নিজের ফোনে একা বসে একজন প্রধানমন্ত্রী ইনস্টাগ্রাম রিল বানাচ্ছেন। এই দৃশ্যটা নিজেই এক অস্বাভাবিক ঘটনা। যে মানুষটির গোটা রাজনৈতিক ভাষা তৈরি হয়েছে মিত্র শব্দটা দিয়ে, সেই মানুষটি হঠাৎই ফ্রেন্ডস বলছেন। फ्रेंड्स मैं जानता हूं कि এই পরিবর্তনটা নিছকই ভাষাগত নয়, এটা একটা রাজনৈতিক সংকেত। আর এই সংকেতটা এত জোরালো যে দেশের কোটি কোটি মানুষ একটাই প্রশ্ন করছে, মোদিজি কি সত্যিই নতি স্বীকার করলেন? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে কেন এই প্রশ্নটা এতটাই তাৎপর্যপূর্ণ। কারণ নরেন্দ্র মোদীর গোটা রাজনৈতিক ব্র্যান্ডিং দাঁড়িয়ে রয়েছে একটা নীতির ওপর। তিনি কখনো চাপের কাছে মাথা নত করেন না। এই ইমেজ তৈরি করতে তার 12 বছরের শাসনকালে অসংখ্য উদাহরণ তৈরি হয়েছে। আজকের ভিডিওতে বন্ধুরা আমি সেই সমস্ত উদাহরণ এক এক করে খতিয়ে দেখাবো আপনাদেরকে, তারপর বিশ্লেষণ করব কেন এবারের ঘটনাটা সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, এখন আমরা অতীতের কিছু প্যাটার্ন লক্ষ্য করব যেটা মোদিজির এই 12 বছরের শাসনকালে আমরা দেখেছি। সবার প্রথমে আসি কৃষক আন্দোলন, 13 মাসের অপেক্ষা। 2020-21 সালে কৃষক আন্দোলনের কথাটাই একবার মনে করুন। 3টি কৃষি আইনের বিরুদ্ধে লাখ লাখ কৃষক দিল্লির সীমান্তে অস্থায়ী ঘর বানিয়ে বসে পড়েছিলেন। শীতের কনকনে ঠান্ডা, গ্রীষ্মের প্রখর তাপ, বর্ষার অবিরাম বৃষ্টি, কোনো কিছু তাদেরকে কিন্তু টলাতে পারেনি। এই দীর্ঘ আন্দোলনে শত শত কৃষকের মৃত্যু পর্যন্ত হয়েছিল, কেউ ঠান্ডায়, কেউ অসুস্থতায়, কেউ আবার দুর্ঘটনায়। কিন্তু সরকার তার অবস্থান থেকে এক চুলও কিন্তু নড়েনি। আইন প্রত্যাহার হলো তখন যখন উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের নির্বাচনটা সামনে এসে গেল। অর্থাৎ কৃষকদের কষ্ট নয়, বরং নির্বাচনী গণিতই সরকারের সিদ্ধান্তের নিয়ামক হয়ে উঠেছিল। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় মোদী সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় মানবিক আবেদনের চেয়ে রাজনৈতিক ক্যালকুলেশন অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরপরে আসি শাহিনবাগে দাদিমাদের প্রতিরোধে। দিল্লির শাহিনবাগে সিএএ এনআরসি বিরোধী আন্দোলনের কথাও ভুলে যাওয়ার নয়। মাসের পর মাস ধরে বয়স্ক মহিলারা, ছোট বাচ্চারা রাস্তায় বসে প্রতিবাদ করেছিলেন। তীব্র শীতে খোলা আকাশের নিচে বসে এই মানুষগুলোর দৃঢ়তা আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছিল। কিন্তু সরকার আইনের একটি শব্দও কিন্তু পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত কোভিড মহামারী এসে আন্দোলনটাকে থামিয়ে দেয়। সরকারের নীতিগত অবস্থান কিন্তু একেবারে বদলায়নি। এরপরে আসি বন্ধুরা কুস্তিগিরদের আন্দোলনের দিকে। এরপর এলো কুস্তিগিরদের সেই আন্দোলন যে মেয়েরা দেশের জন্য অলিম্পিক ও কমনওয়েলথ মেডেল জিতে এনেছিলেন, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে পোডিয়ামে দাঁড়িয়েছিলেন, তারাই যৌন হেনস্থার অভিযোগ নিয়ে রাস্তায় নামলেন। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন তাদের রাস্তা থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয়েছিল। বিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের চোখের জলও কিন্তু সরকারের মন সেদিন একটুও গলাতে পারেনি। এরপরে আসি সোনম ওয়াংচুকের আন্দোলনে। সোনম ওয়াংচুকের কথা তো বিশেষভাবে উল্লেখযোগ্য। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে তিনি মাইনাস তাপমাত্রায় 21 দিন অনশন করেছিলেন। শরীর তখন ভেঙে পড়েছিল, কিন্তু সরকারের কোনো প্রতিক্রিয়াই আসেনি। দ্বিতীয়বার যখন তিনি দিল্লিতে আসার চেষ্টা করেন, তখন তাকে আটক করে 170 দিনের জন্য জেলে রাখা হয়। তখন না কোনো মন্ত্রীর ভিডিও বার্তা এসেছিল, না মোদিজি ফ্রেন্ডস বলেছিলেন। এই সবকটির উদাহরণ থেকে একটাই সিদ্ধান্তে পৌঁছানো যায়, মোদী সরকারের কৌশল ছিল অত্যন্ত পরিষ্কার। তোমরা বসে থাকো, আমরাও বসে থাকবো, ধৈর্যের লড়াইয়ে শেষ পর্যন্ত আমরাই কিন্তু জিতবো। এই কৌশল বারবার সফল হয়েছে, কারণ সরকারের কাছে সময় ছিল, প্রশাসনিক ক্ষমতা ছিল, আর মিডিয়ার ন্যারেটিভ নিয়ন্ত্রণের সামর্থ্যও ছিল। তো বন্ধুরা, এবারে আসি মূল প্রসঙ্গে, অর্থাৎ 22 লাখ ছাত্রছাত্রীর গল্পে। এই আন্দোলনের সূত্রপাত একটি মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে। রাজস্থানের সিকর জেলায় এক কোচিং সেন্টারে যখন শিক্ষকরা গেটস পেপার হিসেবে পাওয়া একটি পিডিএফ পরীক্ষা করেন, তারা আবিষ্কার করেন 45টি প্রশ্নের মধ্যে 45টাই হুবহু মিলে যাচ্ছে আসল প্রশ্নপত্রের সঙ্গে। কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হলো, তারা এর সঙ্গে জড়িত, তার তদন্ত সিবিআই করছে। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার অলরেডি হয়ে গেছে। 46 দিন পর যখন সরকার পুনরায় পরীক্ষা নিতে বাধ্য হয়, তখন সরকারি তরফে দাবি করা হয় যে নিট অ্যান্ড ক্লিন পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু পুরো প্রক্রিয়ার সবচেয়ে করুণ দিকটা হলো 21 জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়। এর মধ্যে একজন তো পুনরায় পরীক্ষার দিন সকালেই আত্মহত্যা করেন বলে জানা যায়। এই ঘটনাগুলো শুধু পরিসংখ্যান নয় বন্ধুরা, প্রতিটি সংখ্যার পেছনে একটি পরিবারের ভাঙা স্বপ্নের গল্প লুকিয়ে রয়েছে। 22 লাখ ছাত্রছাত্রী মানে প্রতি পরিবারে গড়ে 4 জন করে সদস্য যদি ধরা হয়, তাহলে এই সংকট প্রায় 88 লাখেরও বেশি মানুষের ঘরে সরাসরি প্রভাব ফেলেছে। আর এখানেই লুকিয়ে রয়েছে এই আন্দোলনের আসল শক্তি, যা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। মোদী সরকারের আন্দোলন সামলানোর ঐতিহ্যবাহী পদ্ধতি হলো
নেতৃত্বে থাকা মুখটিকে চিহ্নিত করে তার উপর প্রশ্ন তোলা, এ দেশবিরোধী, এ বামপন্থী লবির লোক, এর পেছনে বিদেশি শক্তি কাজ করছে, এই ধরনের ট্যাগ লাগিয়ে দিয়ে জনমতকে বিভ্রান্ত করা। কৃষক আন্দোলনের সময় আন্দোলনজীবী এবং খলিস্তানি তকমা ব্যবহার করা হয়েছিল। শাহিনবাগ ও কুস্তিগীরদের আন্দোলনেও একই কৌশল প্রয়োগ করা হয়েছিল, নেতাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু এবারের আন্দোলনে সরকার একটা বড় সমস্যায় পড়ে যায়। এই আন্দোলনের কোনো একক নেতা নেই, কোনো রাজনৈতিক দল নেই, এমনকি কোনো পতাকা অর্থাৎ প্রতীকও নেই। এই আন্দোলন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার একটা রসিকতা থেকে। বিভিন্ন ছাত্র প্রতিনিধি বা ইউটিউবাররা যেমন অভিজিৎ বা সৌরভ মাঝে মধ্যে সামনে এলেও তারা কেবল কণ্ঠস্বর ছিলেন, নেতা নন। প্রকৃত শক্তি ছিল লক্ষ লক্ষ সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে, যাদের কোনো সাংগঠনিক কাঠামো পর্যন্ত নেই। যখন সোনম ওয়াংচুক এই আন্দোলনে যুক্ত হলেন বন্ধুরা, সরকার হয়তো ভেবেছিল অবশেষে একটা টার্গেট পাওয়া গেল, কিন্তু যন্তর মন্তরে যখন বিশাল জনসমাগম হলো, তখন স্পষ্ট হয়ে গেল এই আন্দোলন কোনো একজন ব্যক্তির উপর একেবারে নির্ভরশীল নয়। জনতা স্পষ্ট বার্তা দিয়েছিল তাদের কোনো সুনির্দিষ্ট মুখেরই প্রয়োজন নেই, তাদের প্রয়োজন ন্যায় বিচার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই পরিস্থিতিতে সরকার কাকে বদনাম করবে? যে বাচ্চাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদেরই আন্দোলনজীবী বলা, এই ঝুঁকি সরকার নিতে পারেনি, কারণ সেই তকমা সরাসরি গিয়ে পড়বে 22 লাখ পরিবারের ওপর, যাদের মধ্যে বিজেপির নিজস্ব সমর্থকও প্রচুর রয়েছে। বন্ধুরা, দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের বয়সগত পরিচয়। এরা মূলত 17 থেকে 23 বছর বয়সী, অর্থাৎ যারা সদ্য ভোটাধিকার পেয়েছেন বা আগামী কয়েক বছরের মধ্যে ভোট দিতে পারবে। রাজনৈতিক দলগুলোর কাছে কৃষকদের ভোট ব্যাংকের হিসাব নিকাশ যতটা স্পষ্ট, জেনজি প্রজন্মের রাজনৈতিক আচরণ ততটাই অনিশ্চিত এবং অপ্রত্যাশিত। এই প্রজন্মের রাজনৈতিক স্মৃতি এখনো তৈরি হচ্ছে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বন্ধুরা, কোনো ব্যক্তির প্রথম রাজনৈতিক অভিজ্ঞতা তার সারা জীবনের রাজনৈতিক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ছাত্রটি 18 বছর বয়সে দেখলো তার কঠোর পরিশ্রম হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে যাচ্ছে, আর প্রধানমন্ত্রী নীরব রয়েছে, যে মন্তর মন্তরে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের লাঠির আঘাত সহ্য করেছে, সেই স্মৃতি সহজে কিন্তু একেবারে মুছে যাবে না। মোদিজির ভাবমূর্তি তরুণদের কাছে বরাবরই এক বিশেষ জায়গায় ছিল। মিমস, রিলস, মজার ভিডিওর মাধ্যমে তিনি নিজেকে কুল এবং তরুণদের কাছের মানুষ হিসেবে তুলে ধরার কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু বন্ধুরা, এই আন্দোলনে সেই ইমেজে বড়সড় ধাক্কা লাগে। তাই যখন তিনি মাঝরাতে ইনস্টাগ্রামের জন্য বিশেষভাবে তৈরি ভিডিওতে ফ্রেন্ডস সম্বোধন ব্যবহার করলেন, এটা একটা নিছক কথার কথা ছিল না, এটা ছিল একটা নির্দিষ্ট প্রজন্মের কাছে সরাসরি পৌঁছানোর সুপরিকল্পিত একটা প্রয়াস। ভিডিওর প্রতিটি খুঁটিনাটি অর্থাৎ আলোর ব্যবস্থা, ফ্রেমিং, ভাষা নির্বাচন সবকিছুই ইঙ্গিত দেয় যে এটা স্বতঃস্ফূর্ত কোনো মুহূর্ত ছিল না, বরং সুচিন্তিত রাজনৈতিক যোগাযোগ কৌশলের একটা অংশ মাত্র। এই প্রজন্ম টেলিভিশনের প্রাইম টাইম বিতর্ক দেখে না, তারা থাকে ইউটিউব আর ইনস্টাগ্রামে। তাই তাদের কাছে পৌঁছতে হলে তাদের ভাষায়, তাদের প্ল্যাটফর্মেই কথা বলতে হবে। এই বাস্তবতা সরকার দেরিতে হলেও কিন্তু উপলব্ধি করেছে। আগের আন্দোলনের তুলনায় বন্ধুরা, এই আন্দোলনের একটা বড় পার্থক্য হলো তথ্য ছড়ানোর গতি আর মাধ্যম। কৃষক আন্দোলন বা সিএএ আন্দোলনের সময় মূলধারার টেলিভিশন চ্যানেলের বিতর্ক এবং সঞ্চালকদের বিশ্লেষণ জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু বন্ধুরা, বর্তমান প্রজন্ম টেলিভিশন কম দেখে, তাদের তথ্যের প্রধান উৎস হলো সোশ্যাল মিডিয়া। পুলিশি লাঠিচার্জের প্রতিটি ভিডিও কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি মোবাইল ফোনে পৌঁছে যাচ্ছিল। এই দ্রুততা সরকারের ঐতিহ্যবাহী ন্যারেটিভ নিয়ন্ত্রণ কৌশলকে অকার্যকর করে দেয়। টেলিভিশন বিতর্ক নিয়ন্ত্রণ করা যতটা সহজ, অ্যালগোরিদম চালিত সোশ্যাল মিডিয়ার প্রবাহ নিয়ন্ত্রণ করা ততটাই কঠিন। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বন্ধুরা, এই আন্দোলনে যুক্ত ছাত্রছাত্রীদের পরিবারগুলোও এই লড়াইয়ের অংশীদার হয়ে উঠেছে। যে বাবা জমি বন্ধক রেখে সন্তানের কোচিং ফি জোগাড় করেছেন, যে মা গহনা বিক্রি করে সন্তানের পড়াশোনার খরচ চালিয়েছেন, তাদের কাছে এই ইস্যুটা নিছক রাজনৈতিক নয়, এটা তাদের পরিবারের একটা ভবিষ্যতের প্রশ্ন। এই কারণে আন্দোলনের সমর্থক গোষ্ঠী রাজনৈতিক মতাদর্শের সীমানা ছাড়িয়ে বিস্তৃত হয়ে পড়ে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো 2024 সালের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি 2019 সালের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। কৃষক আন্দোলনের সময় সরকারের কাছে ছিল একক সংখ্যাগরিষ্ঠতা, 300-র বেশিটা আসন। এই বিশাল সংখ্যাগরিষ্ঠতার সুরক্ষা বলয় এতটাই মজবুত ছিল যে দীর্ঘ 13 মাসের আন্দোলনও তাতে সামান্য প্রভাব ফেলতে পেরেছিল। কিন্তু 2024 সালের নির্বাচনের পর বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে পড়ে এবং শরিক দলগুলোর সমর্থনের উপর নির্ভরশীল হয়ে সরকার গঠন করে। এই পরিস্থিতিতে কোনো শরিক দলই চাইবে না যে সারা দেশে ছাত্র বিক্ষোভের রাজনৈতিক মূল্য তাদের ঘাড়ে এসে পড়ুক।
পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা সরকার যেভাবে একরোখা সিদ্ধান্ত নিতে পারে, জোট সরকারকে সবসময় প্রতিটা সিদ্ধান্তের রাজনৈতিক মূল্য হিসাব করেই কিন্তু এগোতে হয়। এই কাঠামোগত পরিবর্তনই সরকারের নমনীয় হওয়ার একটা গুরুত্বপূর্ণ কাঠামোগত কারণ। এটা কোনো ব্যক্তিগত পরিবর্তন নয় বন্ধুরা, বরং রাজনৈতিক বাস্তবতার চাপ। চতুর্থ কারণ হিসেবে বন্ধুরা আমরা দেখতে পাই দলের অভ্যন্তরীণ চাপ। বিজেপির রাজনৈতিক কৌশল সাধারণত ততক্ষণ পর্যন্ত অবিচল থাকে যতক্ষণ না তাদের নিজস্ব ভোটার গোষ্ঠীর মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। কিন্তু এবার দলের নিজস্ব সমর্থকদের মধ্যেও প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশীর প্রতিক্রিয়া। তিনি প্রকাশ্যে বলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের দিল্লির রাস্তায় বসে থাকতে দেখে তার কষ্ট হচ্ছে এবং তাদের উদ্বেগ যথাযথ। তিনি সরকারকে সহানুভূতিশীল হওয়ার এবং বল প্রয়োগ এড়ানোর আহ্বান জানান। এই মন্তব্যের রাজনৈতিক গুরুত্ব বন্ধুরা বিশাল, কিন্তু বিরোধী দলের সমালোচনা সরকার সহজেই রাজনৈতিক আক্রমণ বলে খারিজ করে দিতে পারে। কিন্তু যখন দলের নিজস্ব প্রতিষ্ঠাতা সদস্য প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেন তখন সেই সমালোচনা উপেক্ষা করা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়ে। এর পাশাপাশি বন্ধুরা যন্তর মন্তরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যথেষ্ট উদ্বেগ প্রকাশ করতে শুরু করে। ফলে সরকার একই সঙ্গে বিরোধী দলের অভ্যন্তরীণ কণ্ঠস্বর এবং আন্তর্জাতিক নজরদারি তিন দিক থেকে কিন্তু চাপের মুখে পড়ে। এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিশ্লেষণ, সরকারের এই নমনীয়তা কতটা প্রকৃত পরিবর্তন আর কতটা কৌশলগত পশ্চাৎপসরণ। সরকার যা দিয়েছে তার তালিকা বেশ দীর্ঘ। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের করার মামলার প্রত্যাহারের প্রতিশ্রুতি, ক্ষতিগ্রস্তদের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন, ক্ষতিপূরণ প্রদান, সংসদে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং বিরোধী দলের সঙ্গে নিরপেক্ষ স্থানে আলোচনার প্রস্তাব। কিন্তু একটি বিষয় সরকার অনড়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়। বন্ধুরা এই একটা বিষয় কিন্তু বলে দেয় সরকারের প্রকৃত অবস্থানটা কি। সরকার কখনো স্বীকার করেনি যে তারা ভুল করেছে, কোনো ক্ষমাও কিন্তু প্রকাশ্যে একেবারে চাওয়া হয়নি। মন্ত্রীর পদত্যাগ মানেই হতো প্রশাসনিক ব্যর্থতার স্বীকৃতি, আর এই স্বীকৃতি এড়াতেই সরকার বাকি সমস্ত দাবিগুলো মেনে নিয়েছে। এটা মোদিজির 12 বছরের শাসনকালের একটা ধারাবাহিক প্যাটার্নের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলেও তাদের পদত্যাগ নেওয়া হয়নি। এই নীতির পেছনে যুক্তি হলো পদত্যাগ গ্রহণ করা মানেই সরকারের ভুল স্বীকার করা আর নিজেকে ভুল প্রমাণিত হতে দেওয়া। মোদিজির রাজনৈতিক শৈলীর সঙ্গে সংঘাতশীল। সোনম ওয়াংচুকের সঙ্গে হওয়া সমঝোতাতেও এই প্যাটার্নটা একেবারে স্পষ্ট। সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করার সময় বিজয় উল্লাস প্রকাশ না করে বরং সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় উল্লেখ করেন। এই একটি মন্তব্যই ইঙ্গিত যায় যে সমঝোতাটি সম্পূর্ণ একতরফা বিজয় ছিল না, উভয় পক্ষই কিছু ছাড় দিয়েছে আবার কিছু ধরেও রেখেছে। তো বন্ধুরা একদিকে সরকারপন্থী বিশ্লেষকদের বক্তব্য হলো এটি নতি স্বীকার নয় বরং জনতার কথা শোনার একটা পরিণত রাজনৈতিক পদক্ষেপ। তাদের যুক্তি একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হলো জনগণের উদ্বেগে সাড়া দেওয়া, আর এই ক্ষেত্রে সরকার সেটাই করেছে। আলোচনার পথ একেবারে খুলে দিয়েছে, ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে, ন্যায্য বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের বিশ্লেষণ হলো যে কাজ 13 মাসের কৃষক আন্দোলন বা দীর্ঘস্থায়ী সিএএ আন্দোলন করতে পারেনি তা এই ছাত্র আন্দোলন মাত্র 26 দিনে অর্জন করেছে। প্রধানমন্ত্রীকে মাঝরাতে ভিডিও বার্তা দিতে বাধ্য করা এটা প্রমাণ করে যে সরকারের রাজনৈতিক অবস্থানে একটা ফাটল ধরেছে। বাস্তবতা সম্ভবত এই দুই মেরুর মাঝখানে কোথাও হয়তো অবস্থিত। এই আন্দোলনের বিশেষত্ব ছিল এরা কোনো একক নেতৃত্ব ছিল না বন্ধুরা, এতে ভবিষ্যৎ ভোট ব্যাংক জড়িত ছিল। সরকারের কাছে আগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কিন্তু সুরক্ষা ছিল না এবং দলের অভ্যন্তর থেকেও প্রশ্ন উঠতে শুরু করেছিল। এইসব কারণ মিলিয়ে সরকার একটি বাস্তববাদী রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। একটি আকর্ষণীয় তুলনা এবার করা যাক বন্ধুরা। কৃষক আন্দোলনে 13 মাস ধরে সময় লাগলেও শেষ পর্যন্ত কৃষকরা তাদের মূল দাবি 3টি কৃষক আইন সম্পূর্ণ বাতিল আদায় করে নিয়েছিলেন। অন্যদিকে কুস্তিগিরদের আন্দোলনে দীর্ঘ লড়াইয়ের পরও মূল দাবি অপূর্ণ থেকে গিয়েছিল। এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে মাত্র 26 দিনে সরাসরি প্রতিক্রিয়া এসেছে ঠিকই, কিন্তু মূল দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সম্পূর্ণ স্বচ্ছ জবাবদিহিতা এখনো অপূর্ণ, এখনো অসমাপ্ত। তাই এই প্রশ্নটা প্রাসঙ্গিকই থেকে যায় যে দ্রুততম প্রতিক্রিয়া কি প্রকৃত বিজয়ের সমার্থক। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানিয়েছেন তারা এখনই আন্দোলন প্রত্যাহার করবে না। তবে একই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রীর মুখ শনাক্ত করে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং যারা তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছিল তাদের বাড়িতে পুলিশি নজরদারি বাড়ছে বলেও অভিযোগ উঠছে। এই পরিস্থিতি আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন তৈরি করে।
বন্ধুরা, এই আন্দোলনের ঘটনা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে নথিভুক্ত হতে পারে। কৃষকদের সংগঠিত ও দীর্ঘস্থায়ী প্রতিরোধ, কুস্তিগীরদের ব্যক্তিগত সাহসিকতা, এসবের বিপরীতে কোনো রাজনৈতিক নেতৃত্ব বা পতাকা ছাড়াই একটা বিকেন্দ্রীভূত ছাত্র আন্দোলন মাত্র ২৬ দিনের মধ্যে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি জনতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে বাধ্য করেছে। সামনে সংসদীয় অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনা এবং সম্ভাব্য বিল আনার ইঙ্গিত রয়েছে। তবে আইনি প্রক্রিয়া যতই এগোক, রাস্তায় জমায়েত হওয়া মানুষের ক্ষোভ ও দাবি একটি জীবন্ত রাজনৈতিক বাস্তবতা। এই আন্দোলন যদি আরো কিছুদিন সক্রিয় থাকে, তবে তা শুধুমাত্র একটি স্থানীয় বিক্ষোভের গণ্ডি পেরিয়ে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব ফেলার সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রাখে। এটা ছিল বন্ধুরা আজকে আমার বিশ্লেষণ। আপনার কি মনে হয় বন্ধুরা, এটা কি প্রকৃত নথি স্বীকার, নাকি রাজনৈতিক পরিস্থিতি বুঝে নেওয়া একটা কৌশলগত পদক্ষেপ? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত একেবারে জানান। এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।